চার রাজনীতিবিদকে নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরার প্রত্যাশা। বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার প্রস্তাব সত্য নয় বলেছেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, দাবি আইনজীবীর। এশিয়া কাপের সুপার 4-এ আজ লড়বে দুই চিরশত্রু। ম্যাচ শুরুর আগেই ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি। এবং সুপার 4-এ ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বিগত ১ বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। সফরসূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। এরপর ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে ২রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার প্রস্তাব সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে রোববার নাহিদ ইসলামকে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। জেরার জবাবে নাহিদ ইসলাম এ কথা বলেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি মামলার আসামি হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এই মামলায় অ্যাপ্রুভার হয়ে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য জবানবন্দি ও জেরার সময় তাকে আগের মতো আজও ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এমনটি দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ। এদিন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে তিনি এমন কথা বলেন। ট্রাইব্যুনালে অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা শেষ করেন। চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এরই মধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে, যাচাই বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।
তিনি বলেন, এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজের কোয়ালিটি কি ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কিনা, আমরা সে কারণে লিস্ট থেকে আরেকটু যাচাই বাছাই করব। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী। তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন, সভা, সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জাগো রিপোর্টে। আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হামলা, মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে জামাতে ইসলামী। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও গোপনে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছে জামাতে ইসলামীর মহিলা বিভাগ। সেই অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামাতে ইসলামী। তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন, সভা, সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে। শিশু আসিয়া ধর্ষণ হত্যা ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চে মানববন্ধন করে তাদের মহিলা বিভাগ। এরপর 19 মে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে এবং 21 জুলাই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেন জামাতের মহিলা নেত্রীরা। জামাতে ইসলামের নেতারা জানিয়েছেন, তাদের মহিলা বিভাগ রুকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশ সহ নানান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজও চলছে। দলীয় সূত্রে জানা গেছে, নারী ভোটারদের সমর্থন পেতে জামাতে ইসলামী নিজেদের অবস্থান শক্ত করতে উদ্গ্রীব। কয়েক লক্ষাধিক নারী কর্মীর সমন্বয়ে গঠিত দলটির মহিলা বিভাগ প্রতিদ্বন্দ্বী অন্য দলের তুলনায় নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে। একই সঙ্গে সংগঠিত এই মহিলা বিভাগকে ভোট ব্যাংক হিসেবে দেখছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। আগামী নির্বাচনে নারীদের এই ভোট বাক্স নিয়ে উচ্ছ্বসিত তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামাতের মহিলা বিভাগে কয়েক লাখ সক্রিয় কর্মীর উপস্থিতি দলটির জন্য একটি বড় শক্তি। সংগঠিত নারী ভোট ব্যাংক যে কোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কর্মীরা মাঠ পর্যায়ে প্রচারে সক্রিয় হলে প্রভাব বিস্তার সম্ভব। তারা বলছেন, জামাতের এই অর্গানাইজড মহিলা কর্মী বাহিনী নির্বাচনে বড় রকমের প্রভাব বিস্তার করতে পারে। তবে জামাতের রাজনৈতিক বাস্তবতায় শুধু নারী কর্মীর সংখ্যার উপর নির্ভর করে বড় ধরনের নির্বাচনী সাফল্য অর্জন করা কঠিন হতে পারে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ভালো করছে, এটাই একটা হাইপ। জাতীয় নির্বাচনে তারা কিভাবে এই ভোট ধরে রাখবে, জামাতে ইসলামী সেই কৌশল করছে বলেও মত বিশ্লেষকদের। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। পোষ্যকোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এরই প্রভাবে থেমে আছে আসন্ন রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী উভয় পক্ষই তাকিয়ে আছেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের দিকে। রোববার সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে লিচু তলায় অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে কোনো শিক্ষককে সেখানে অবস্থান নিতে দেখা যায়নি। কর্মবিরতিতে বন্ধ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম, কিন্তু কিছু কিছু বিভাগ নিজ উদ্যোগে ক্লাস পরীক্ষা নিচ্ছে। কর্মকর্তা কর্মচারীদের দাবি, শনিবার যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তাদের গায়ে হাত তুলেছে তাদের আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে। প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা। এদিকে সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। আসন্ন রাকসু নির্বাচনের প্রচারণায়ও নামতে দেখা যায়নি প্রার্থীদের। এমন পরিস্থিতি নিয়ে রাকসু নির্বাচন আদৌ হবে কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। যখন ছাত্র ছিলাম তখন ভোট দিতে পারিনি, তখন রাকসু হয়নি। এই রাকসুকে আমরা টিকিয়ে রাখার জন্য রাকসুর সকল কার্যক্রম আমাদের আন্দোলনের আওতাভুক্ত রেখেছি, যাতে আমাদের ভাইদের মধ্যে, ছাত্রদের মধ্যে নির্বাচন করে যোগ্য নেতৃত্ব তৈরি হয়। আমরা তাদের সঙ্গে কথা বলবো। তাহলে হবে কি, এই যে অপশক্তি, অপনেতৃত্ব, এই নেতৃত্ব চিরতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিলীন হয়ে যাবে। প্রিয় ভাইরা,
আপনাদের অনুরোধ করব, আজকে 3টে সিন্ডিকেট রয়েছে, আপনারা সকলে থাকবেন। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো নৈতিক স্খলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবার। তাই প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যেসব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত, আজকের মধ্যেই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক। খুলনার মুজগন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের শুরু থেকেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভেঙে দেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান স্থগিত করেছে। পুলিশ বাস্তুহারা স্থান থেকে সরে গেছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার ভোর 5:30টায় শেফালি ছড়া প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক, কাসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা। শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তার মহিমার কাহিনী। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন। মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজার অপরিহার্য অংশ হিসেবে মহালয়া শুধু দেবী আবাহনের দিনই নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে নতুন শুভ সময়ের সূচনাও বটে। প্রতি বছর শরৎকালে কৈলাস পর্বত থেকে মা দুর্গার আগমনকে কেন্দ্র করে বাংলার গ্রাম থেকে শহর সবখানেই ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাসের পরিবেশ। এই উপলক্ষে রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলো এখন সাজসজ্জায় আলোকোজ্জ্বল। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দুর্গাপূজার আমেজে ভাসছে পশ্চিমবঙ্গ, কিন্তু এরই মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে এরই মধ্যে পূজার আমেজ শুরু হয়ে গেছে। এই সময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় কেনাকাটা করতে আসে অনেকেই। কিন্তু পূজার আমেজের মধ্যেই শনিবার হঠাৎ করেই মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শহর। বর্ষা বিদায় নিলেও এখনো প্রায় সময় বৃষ্টির দেখা মিলছে। গত কয়েকদিন ধরে কলকাতায় আকাশের মুখ ভারী থাকায় বিভিন্ন ব্যবসায়ী সহ মৃৎশিল্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। जो पुराना पाइप सब था वो तोड़ दिया, देने के बाद सब पाइप 19-20 हो गया, इससे सब अंदर में पानी आ जा रहा है। कौन सा मार्केट है? मैदान मार्केट है, जिसका पूरा नाम है डॉक्टर बीसी राय मार्केट। तो ये जो हाल क्यों हुआ? और हाल तो इसलिए हुआ, बोला ना, मैदान मार्केट का हाल इसलिए बुरा हुआ मेट्रो रेल के लिए। कब से जमता है? जो से वो लाइन बना मेट्रो रेल सब पुराना पाइप का तोड़ दिया, सब कनेक्शन उल्टा पल्टा हो गया, इसलिए पानी जम रहा है। पीछे जल जमता है? हाँ पीछे जल हाँ, पानी होगा काहे नहीं पानी होगा। শনিবার হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির ফলে কলকাতার বিস্তীর্ণ অংশে পানি জমে গেছে। বৃষ্টিতে পূজাপণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, ফলে দুর্গাপূজায় আবহাওয়ায় প্রভাব পড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শনিবার এবং রোববার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। টি-20 এশিয়া কাপের সুপার 4 পর্বে আজ মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান। রোববার দুবাইয়ে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। এদিকে এশিয়া কাপ ম্যাচের আগে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। এর ফলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি সেনারা গুলি চালালে ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ছোট অস্ত্র দিয়ে এই গুলি চালানো হলেও এটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হয়নি। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:15 দিকে শুরু হওয়া এই গোলাগুলি প্রায় 1 ঘন্টা ধরে চলে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এশিয়া কাপের আগে সীমান্তে এমন ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে লিটন দাসের দল ফাইনালের পথে 1 পা এগিয়ে গেল। মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের বিশেষ অবদান ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে। এই জয় এখন দেখাচ্ছে আরও বড় স্বপ্ন, এশিয়া কাপ ফাইনাল। আগামী বুধবার ভারতের এবং পরদিন পাকিস্তানের সঙ্গে ম্যাচ ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নির্ধারণ করবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একটু পরপরই উকি দিচ্ছিল বাংলাদেশের পতাকা। দর্শকদের হাতে উঠতে থাকা সেই লাল সবুজ পতাকা ম্যাচ শেষে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আনন্দ আর উল্লাসে গ্যালারি রঙিন হয়ে ওঠে বাংলাদেশি সমর্থকদের চিৎকারে। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দিয়েছে লিটন দাসের দল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কা আগে ব্যাট করে 168 রান তোলে। জবাবে বাংলাদেশ শেষ ওভারে পা হরকালেও তুলনামূলক সহজেই ম্যাচ জয় নিশ্চিত করে ফাইনালের পথে 1 পা দিয়ে রাখল। নিজেদের ব্যাটিং পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ভালো শুরু করলেও সেটা ধরে রাখতে পারেনি ব্যাটাররা। বাংলাদেশের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপে রেখেছে শ্রীলঙ্কান ব্যাটারদের। তবে এরই মাঝে দাসুন সানাকা 37 বলে 67 রানের দারুণ এক ইনিংস খেলে 168 রানের পুঁজি এনে দিয়েছেন দলকে। বাংলাদেশ একদম শুরুতেই ইনফর্ম তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও রানের গতি কমায়নি। শেষ পর্যন্ত কিছু জায়গায় ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। মাহিদি আরশাদ বোলিং যখন শ্রীলঙ্কাকে চাপে রেখেছে, তখন সাইফ হাসান জানান দেন তিনিও আছেন। কিছুক্ষণ তার সঙ্গী ছিলেন লিটন দাস। ক্যাচ ফেলার হতাশা ভুলে শেষটা রাঙিয়ে তোলেন তাওহিদ হৃদয়। এমন ছোট ছোট মুহূর্ত মিলিয়েই বাংলাদেশ লিখল দারুণ এক জয়ের গল্প। যে জয় এখন দেখাচ্ছে আরো বড় স্বপ্ন, এশিয়া কাপ ফাইনাল। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিন পাকিস্তানের বিপক্ষে। এই 2 ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
চার রাজনীতিবিদকে নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিশ্বের সামনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরার প্রত্যাশা। বিদেশি শক্তির ইন্ধনে ডক্টর ইউনূসকে সরকার প্রধান করার প্রস্তাব সত্য নয় জানিয়েছেন নাহিদ ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, দাবি আইনজীবীর। এশিয়া কাপের সুপার 4-এ আজ লড়বে দুই চিরশত্রু। ম্যাচ শুরুর আগেই ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি। এবং সুপার 4-এ ভুলভ্রান্তি কাটিয়ে সহজ জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।